হ্যাঁ গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএমবিডি, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং সিজন 2 এপিসোড 1। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। সিজন 1-এ আমরা দেখেছিলাম জিনবু ডাবল ডানজনের ভেতর থেকে ফিরে আসে এবং সে একটা নতুন শক্তি পায়। এই শক্তির মাধ্যমে সে নিজেকে লেভেল আপ করতে পারে এবং নিজেকে আরো শক্তিশালী করতে পারে। যদিও লোকেরা এখনো তাকে একটা র্যাঙ্ক হান্টার হিসেবেই জানে, কিন্তু বাস্তবে সে যত বেশি পরিশ্রম করবে তার লেভেল তত দ্রুতই বৃদ্ধি পাবে। এটার মাধ্যমে জিনবো নিজেকে এমন একটি অবস্থানে নিয়ে যেতে পারবে যেখানে সে একটা এস র্যাঙ্ক হান্টার চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারবে। এরপরে জিনবো নিজেকে লেভেল আপ করার জন্য বিভিন্ন ডানজনে যেতে থাকে এবং সে বিভিন্ন মনস্টারকেও পরাজিত করতে থাকে আর দ্রুত লেভেল আপ করতে থাকে। এরপরে আমরা চলে যাই সিজন 2-র এপিসোড 1-এ, যেখানে শুরুতেই আমরা দেখতে পাই যে জিনবো তার বাড়িতে আরামে ঘুমিয়ে আছে এবং হঠাৎ তার ফোনে তার বোন জিনহা ফোন দেয়। জিনহা ফোনে বলে, তুমি কি ভুলে গেছো তুমি কোথায় আছো? জিনবো জিজ্ঞাসা করে বলে, কেন, কি হয়েছে? তখন জিনহা তাকে মনে করিয়ে দেয় যে আজকে আমার স্কুলে প্যারেন্ট মিটিং ডে। এটা শোনার পরে জিনবো দ্রুত উঠে পড়ে আর বলে, তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। সে দ্রুত প্রস্তুত হয়ে চলে যায়। এরপরে সে তার বোনের স্কুলে গিয়ে পৌঁছায় আর তার বোন তাকে দেখে বলে, তুমি কি সত্যি আমার ভাই? তুমি এত বদলে গেছো, চেনাই যাচ্ছে না। জিনবোর শারীরিক গঠন পুরোপুরি বদলে গিয়েছে, তার ব্যক্তিত্ব বদলে গিয়েছে। জিনবো তার বোনকে জিজ্ঞাসা করে, এই সমস্ত কথা ছাড়ো, তোমার শিক্ষক কোথায়? তারপর জিনহা তার ভাইকে শিক্ষকের কাছে নিয়ে যাচ্ছিল। তখন স্কুলের সব মেয়েরা শুধু জিনবোর দিকে তাকিয়েছিল এবং তারা প্রশংসা করে বলছিল, ছেলেটা কত সুন্দর। এ কথা জিনহা শুনতে পায় এবং মজা করে বলে, দেখো তোমাকে সবাই দেখছে, তোমার তো কোনো গার্লফ্রেন্ড নাই তাই না? তুমি চাইলে তোমার জন্য একটা গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দিতে পারি। জিনবো হেসে বলে, তুমি তোমার কাজের দিকে মন দাও। এরপর আমরা দেখতে পাই যে জিনবো জিনহার শিক্ষকের সঙ্গে দেখা করতে চলে আসছে। জিনহার শিক্ষক জিনবোকে অনেক প্রশ্ন করে। সে বলে জিনহা সত্যি একজন ভালো ছাত্রী, আমরা আশা করি সে মেডিকেল কলেজে ভর্তি হবে। সে অন্য ছাত্রদের জন্য একটা রোল মডেল, আর আমি আশা করি আপনি ওর উপর অতিরিক্ত কোনো চাপ দিবেন না। সে যেটা করছে সেটাই তার সেরা। এরপরে তিনি জিজ্ঞাসা করেন, আচ্ছা তাহলে আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জিনবো বলে, হ্যাঁ বলুন। ধরুন জিনহা একটা হান্টার হতে চায়, তাহলে আপনি কি তাকে অনুমতি দিবেন? জিনবো জবাব দেয়, না। এরপরে শিক্ষক বলেন, আমাদের একজন ছাত্রী যার এমনই অবস্থা, আমি চাই যে আপনি তাকে একটু বোঝান। জিনবো বলে, ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। এটার পরে জিনবো সেই ছাত্রীটিকে দেখতে যায়। ছাত্রীটি জিনবোকে দেখে বলে, তোমাকে তো আমি হয়তো কোথাও দেখেছি। জিনবো তার ফোনে জিনহার সঙ্গে একটা ছবি দেখিয়ে বলে, এবার চিনতে পেরেছো আমি কে? তখন মেয়েটি বলে, হ্যাঁ, তুমি তো আমার বান্ধবী জিনহার ভাই। এরপরে মেয়েটি বলে, দেখো আমি জানি না যে আমার শিক্ষক তোমাকে কি বলেছে, কিন্তু আমি আর স্কুলে ফিরে যেতে চাই না। আমি এখন থেকে হান্টার হয়েই থাকবো। জিনবো তাকে বলে, তুমি তো একটা র্যাঙ্কের হান্টার তাই না? তুমি এটা করে হয়তো কিছু অর্থ উপার্জন করতে পারবে, কিন্তু এই সামান্য অর্থের জন্য তোমার জীবন সবসময় ঝুঁকিতে থাকবে। তখন মেয়েটি বলে, তুমি যদি আমাকে জ্ঞান দিতে এসে থাকো তাহলে চলে যাও, আর তুমি নিজেও তো একটা র্যাঙ্কের হান্টার। জিনবো হেসে বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি এখানে তোমাকে হান্টার হওয়া থেকে নিষেধ করতে আসি নাই। এ কথা শুনে সে অবাক হয়ে যায়। জিনবো তাকে বলে, এসো আমার সঙ্গে চলো। এরপরে আমরা দেখতে পাই মিস্টার চুলকে, যিনি এয়ারপোর্টে এসেছে হান্টার হাংডংসুকে রিসিভ করতে। যার পরে মিস্টার চুল জিজ্ঞাসা করেন, আপনি এখানে কতদিন থাকবেন? হাংডংসু উত্তর দেন, বেশি দিন নয়, আর তোমার ওসব নিয়ে এত চিন্তা করতে হবে না। এরপরে মিস্টার চুল আরো প্রশ্ন করেন, তাহলে কি আপনি তাদের সঙ্গে দেখা করতে এসেছেন? হাংডংসু রেগে গিয়ে বলেন, তোমাদের সার্ভেলেন্স টিম কি কিছুই দেখতে পায় না? তোমরা কি ডানজনের ভিতর কি ঘটছে তা কিছুই জানো না? একটা র্যাঙ্ক হান্টার এবং একটা র্যাঙ্ক হান্টার ডানজনের ভেতর থেকে বেরিয়ে চলে আসছে। তোমরা আমাকে থামানোর চেষ্টা করো না, এবং হ্যাঁ, তারা আর বাঁচবে না। আর তুমি এখানে এসেছোই বা কেন? এই দুর্বল ক্ষমতা নিয়ে আমাকে থামাতে? মিস্টার চুল শান্ত হয়ে জবাব দেন, আমি শুধু আমার কাজ করছি।
হাংডংসু হেসে এ সময় সামনে এগিয়ে যান। এরপর আমরা হান্টার অ্যাসোসিয়েশনে মিস্টার গো এবং মিস্টার চোইকে দেখতে পাই, যারা নিজেদের ভিতরে কথা বলছিল। মিস্টার গো বলেন, তাহলে তারা কি সমুদ্র পাড়ি দিতে পারে? মিস্টার চোই জবাব দেন, এখনো পারে না, তবে ভবিষ্যতে এমন হতে পারে। আমরা সবকিছু নজরে রেখেছি যাতে কোনো সমস্যা না হয়। মিস্টার গো বলেন, ঠিক আছে, তাহলে সবকিছু সাবধানে নজরে রেখো। অন্যদিকে আমরা একটা গেট দেখতে পাই যেখানে জিনবো এখন প্রবেশ করতে চলেছে। জিনবো সেখানে পৌঁছে যায় তার বোনের সেই বান্ধবীর সঙ্গে। জিনবো সেখানে দাঁড়িয়ে থাকা দুজনকে জিজ্ঞাসা করে, কেমন আছেন আপনারা? তারা জবাব দেয়, ওহ, অনেক দিন পর দেখা হচ্ছে আপনার সঙ্গে। সত্যি বলতে তো আমি আশাই করিনি যে আপনি আমাদের সঙ্গে যোগ দিবেন। আপনাকে দেখে খুব ভালো লাগছে। তারা জিনবোর সঙ্গে মেয়েটিকে দেখে বলে, আপনার সঙ্গে কি আগে কোথাও দেখা হয়েছে? জিনবো তাদেরকে বলে, এটা কিভাবে হবে? আমি ওকে এখানে নিয়ে এসেছি। তারা জবাব দেয়, আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন। এরপরে তারা বিভিন্ন কথাবার্তা বলে। তারা জিনবোকে জানায় যে কিছুক্ষণ আগে একটা র্যাঙ্কের গেট খুলেছে। এটা সম্প্রতি খুলেছে। একটা দল এই গেটটিতে প্রবেশ করতে চলেছে। দলের লিডার তাদের বলে, তোমরা কি নিয়ে কথা বলছো? এখানে কি আমরা পিকনিক করতে এসেছি? তারা ক্ষমা চেয়ে বলে, সরি, একটু দেরি হয়ে গেছে। এরপর র্যাঙ্কের হান্টার কিম চুল তাদেরকে জিজ্ঞাসা করে, আর কতক্ষণ লাগবে বলতো? তারা জিনবোকে বলে, তিনি একজন র্যাঙ্কের হান্টার এবং এই অ্যাসল্ট টিমের লিডার। তাকে এখানে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে যাতে তিনি গেটের পরিবেশের সাথে অভ্যস্ত হতে পারেন। কিম চুল পাশে ফিরে মুখ গম্ভীর করে বলে, আমি র্যাঙ্কের হান্টারদেরকে দেখতেই পারি না, আর এখানে দুটো র্যাঙ্কের হান্টার রয়েছে। তারপরে আমরা জানতে পারি যে এই গেটটিতে এখন যে অ্যাসল্ট টিমটি প্রবেশ করবে তার মধ্যে আছে একটা র্যাঙ্ক হান্টার, যে টিম লিডার। 5 জন র্যাঙ্কের হান্টার, 2 জন র্যাঙ্কের হান্টার এবং 2 জন র্যাঙ্কের হান্টার। জিনবু ও তার বোনের বান্ধবী মিলে মোট 10 জন মিলে এই রেডে অংশগ্রহণ করবে। জিনবু নিজের মনে মনে ভাবে, আমি তাকে এখানে এনেছি আশা করি গেটের ভিতরের দৃশ্য দেখে সে হাল ছেড়ে দিবে। তবে দলে অনেক মানুষ রয়েছে, যদি এই কোয়েস্ট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে এটা অযথা সময় নষ্ট হবে। যাই হোক, দেখি কি হয়। তখন মিস্টার বো সেখানে এসে জিনবোকে বলে, নতুন লোকেদের একটু সুযোগ দেবেন, শুধু দূর থেকে দেখে রাখবেন। জিনবো সম্মতি জানায় এবং বলে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এরপরে তারা একে একে ডানজনের ভিতর প্রবেশ করতে শুরু করে। অবশেষে জিনবো ডানজনের ভিতর প্রবেশ করে। তবে ডানজনের ভিতর প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সেখানে একটি লাল আলো জ্বলে ওঠে। জিনবো অবাক হয়ে যায় আর বলে, এটা কি? আর তখনই নীল রঙের গেটটি একটি লাল রঙের গেটে রূপান্তরিত হয়। আসলে এটি শুরু থেকে একটা লাল গেট ছিল, যা বাইরে থেকে একটি সাধারণ গেটের মতো মনে হচ্ছিল। জিনবো গেট থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সে সম্পূর্ণভাবে গেটের ভিতরে প্রবেশ করে ফেলেছে। সে সার্ভিল্যান্স টিমের সদস্যদের সতর্ক করে দিয়ে যায় যে এটা একটা লাল গেট, দ্রুত হান্টার অ্যাসোসিয়েশনকে জানাও এবং অন্যদেরকে এখানে ডেকে আনো। এরপর জিনবো সহ সবাই গেটের ভেতর প্রবেশ করে। বাইরে থাকা 2 জন মিস্টার বেগকে কল করে। মিস্টার বেগ অবাক হয়ে বলেন, কি একটা র্যাঙ্কের গেট একটা লাল রঙের গেটে রূপান্তরিত হয়েছে? এটা কিভাবে সম্ভব? সে দ্রুত সবাইকে ডাকার নির্দেশ দেন এবং বলেন, আমি আসছি। অন্যদিকে ডানজনের ভেতর জিনবো যা দেখে তা দেখে সে অবাক হয়ে যায়। তার সামনে শুধুই বরফ। তখন বাকি হান্টাররাও ভয় পেয়ে যায় এবং আতঙ্কিতভাবে বলে, এখন কি হবে? আমরা তো আর ফিরে যেতেও পারবো না। তাদের লিডার বলে, এটা একটা লাল গেট, এখানে বেঁচে থাকা আমাদের জন্য খুবই কষ্টকর হবে। তখন জিনবুর বোনের বান্ধবী হানা জিনবুকে জিজ্ঞাসা করে, এই লাল গেট ব্যাপারটা কি? জিনবু তাকে ব্যাখ্যা করে যে লাল গেট এমন একটি বিপজ্জনক জায়গা যেখানে প্রবেশ করার পর বাইরের পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এই গেটের ভিতর 3টি বিষয় সবচেয়ে বেশি ঘটতে পারে। এক, হয়তো ডানজন ব্রেকের মাধ্যমে এখান থেকে বেরোতে পারবে, অথবা ডানজনের বসকে হারাতে হবে, নয়তো এখানেই মারা যাবে। আর বাইরের দুনিয়া থেকে কেউ এই ডানজনের ভিতরে প্রবেশ করতে পারবে না। এমন সময় তাদের উপর হঠাৎ একটা তীরের আক্রমণ হয়। জিনবু হানাকে রক্ষা করে, তবে তাদের দলের অন্য একজন সদস্য মারা যায়। হানা এই আক্রমণে মারা যেতে পারত, কিন্তু জিনবু নিজের হাত দিয়ে সেই তীরটি ধরে ফেলে। এই ঘটনাটি দেখে দলের অন্য একজন হান্টার বুঝতে পারে যে জিনবুর ভেতর কিছু বিশেষ ক্ষমতা আছে। সে ভাবে জিনবু এত দ্রুত গতির একটি তীর কিভাবে হাত দিয়ে ধরে ফেললো। তখন তারা দেখতে পায় যে তাদের উপর একটা আইস এলফ
এলফ আক্রমণ করেছে। এই দৃশ্য দেখার পরে দলের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। জিনবো তাদের দিকে তাকিয়ে বলে, এরা তো আইস এলফ, এই জন্য এদের উপস্থিতি আমি অনুভব করতে পারিনি। আইস এলফ দলের সবচেয়ে দুর্বল সদস্যদের আক্রমণ করেছিল। একজন ইতিমধ্যেই মারা গেছে, অন্যজন হলো হানা। জিনবো নিজের মনে মনে ভাবছিল, এই ঘটনাটি যদি 2 মাস আগে ঘটতো তাহলে আমিও হয়তো মারা যেতাম। এদিকে হানা জিজ্ঞাসা করে, এই মনস্টারগুলো কারা? জিনবো ব্যাখ্যা করে, তারা হলো আইস এলফ, তাদের হত্যার পদ্ধতি খুবই নির্মম। হঠাৎ দলের লিডার সবার উদ্দেশ্যে বলেন, সবাই শোনো, এই জায়গা ছেড়ে যাওয়ার কোনো সহজ উপায় নেই। বাইরের থেকে কেউ আমাদের সাহায্য করতেও আসবে না। আমাদের নিজেদেরকেই এখান থেকে বেঁচে বের হতে হবে। তিনি বলেন, তোমরা যদি বাঁচতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। এখনই আমাদের এই আতঙ্কিত অবস্থা থেকে বের হতে হবে। তাই আমরা 2টি দলে বিভক্ত হয়ে যাব। এই কথা শুনে জিনবো অবাক হয়ে যায়। লিডার আরো বলে, যদি আমরা এখানে স্থির থাকি তবে হয়তো আমরা বরফে জমে যাব, আর নয়তো খুন হয়ে যাব। তাই আমাদের এক্ষুনি 2টি দলে বিভক্ত হতে হবে, আর যারা আমাকে অনুসরণ করবে তারাই বাঁচবে। এরপর সবাই লিডারের সঙ্গে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। তখন তাদের ভিতরে একজন সি র্যাঙ্কের হান্টার, সে তাদের সঙ্গে যেতে চাইলে লিডার তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এবং বলে, না না, তুমি আমাদের সঙ্গে আসতে পারবে না। বি র্যাঙ্কের নিচে কেউ আমাদের সঙ্গে যোগ দিতে পারবে না। সে জিনবো এবং হানার দিকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ, তোমরা দুজনও আমাদের সঙ্গে আসতে পারবে না। আর তাছাড়া গেটের ভিতর একদিন, বাইরের 1 ঘন্টার সমান। গেটের বাইরে যদি 1 ঘন্টা পেরিয়ে যায় তবে এখানে একদিন পেরিয়ে যায়। হয়তো আমাদের মাসের পর মাস লাগবে এই ডানজানের বসকে হারাতে, অথবা আমাদের ডানজান ব্রেকের জন্য অপেক্ষা করতে হবে। আর ততদিনের জন্য আমি মৃতদেহ বয়ে নিয়ে বেড়াতে পারবো না। তোমরা আমাদের সঙ্গে বেঁচে থাকতে পারবে না। চিন্তা করো না, আমি তোমাদেরকে ফিরিয়ে নিতে আসবো। প্রথমে আমরা ডানজানের বসকে হারাবো, আর তারপর যদি আমরা বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি তোমাদের ফিরিয়ে নিতে আসবো। তখন দলের ভিতর থাকা একটা বি র্যাঙ্কের হান্টার কিমকে জিজ্ঞাসা করে, কিছু মনে করবেন না, কিন্তু আমি ওই দলের সঙ্গে যেতে চাই। কিম উত্তর দেয়, হ্যাঁ, যেতেই পারো, তোমার যদি ইচ্ছা হয়। এরপর সেই বি র্যাঙ্কের হান্টার, যার নাম পার্ক হেজিন, জিনবোর দলে যোগ দেয়। এদিকে কিম মনে মনে ভাবে, সে হয়তো তাদেরকে সহানুভূতি দেখাচ্ছে। ঠিক আছে, যা করবে করুক। তখন পার্ক হেজিন জিনবোর কাছে এসে বলে, কিম তো পাগল, সে সেই আইস এলফের তীরটি দেখতেই পায়নি। তুমি ই র্যাঙ্কের হান্টার না, তাই না? সে আরো মনে মনে ভাবে, তুমি কি একটা এস র্যাঙ্কের হান্টার, নাকি তার থেকেও বেশি পাওয়ারফুল? আর কিম জিনবোর দিকে তাকিয়ে বলে, আমরা এদিকে যাচ্ছি আর তোমরা ওই দিকে যাবে। এবং এরপর 2 দল ভাগ হয়ে 2 দিকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই কিমের দল যেখানে গিয়েছিল। হঠাৎ কিম থেমে যায়। তার সঙ্গীরা জিজ্ঞাসা করে যে, ক্যাপ্টেন, কি হয়েছে? কিম একটা গাছের দিকে ইঙ্গিত করে বলে, এই দাগগুলোকে দেখো, এখানে কাছেই মনস্টার আছে। আমি বাজি ধরছি এই দাগগুলো আইস বেয়ারের হবে। তখন তার সঙ্গীরা বলে, ওই ই র্যাঙ্কের হান্টারের দলটা তাড়াতাড়ি মারা যাবে। তখন কিম মনে মনে ভাবে, ওই দলে একটা সি র্যাঙ্ক হান্টার এবং একটা বি র্যাঙ্ক হান্টার আছে, কিন্তু আমি ওই ই র্যাঙ্ক হান্টারকে কেন ক্যাপ্টেন ভাবলাম? কেন মনে হলো আমার যে ওই হবে ওই দলের নেতা? আর এমন সময় তাদের দিকে একটা আইস বেয়ার আসার শব্দ শোনা যায়। কিম দ্রুত বলে, সবাই সাবধান, লড়াইয়ের জন্য প্রস্তুত হও। এরপরে বিশাল আইস বেয়ার দলটির উপর হামলা করে। কিম তার দলকে বলে, তোমার জীবন তোমারই বাঁচাতে হবে। কিম একটা আইস বেয়ারকে হত্যা করে, কিন্তু বাকি দুটো এখনো জীবিত ছিল। তারা কিমের উপর আক্রমণ করতে এগিয়ে আসে। অন্যদিকে আমরা জিনবোর দলকে দেখি। তখন পার্ক হেজিন জিনবোকে থামায়। জিনবো প্রশ্ন করে, কি হয়েছে পার্ক হেজিন? সে গাছের দিকে ইঙ্গিত করে বলে, ওই দাগগুলো দেখো, এখানে নিশ্চয়ই আইস বেয়ার আছে, আমাদের সতর্ক থাকতে হবে। এটা আইস বেয়ারের বাসস্থান, আমাদের দ্রুত এখান থেকে বের হয়ে যেতে হবে। জিনবো এ সময় শান্তভাবে পার্ককে বোঝানোর চেষ্টা করে, না, আমাদের এখান থেকে যেতে হবে না, বরং আমাদের আরো গভীরে যেতে হবে। পার্ক হেজিন এবং বাকিরা অবাক হয়ে প্রশ্ন করে, আরো গভীরে কেন? জিনবো উত্তর দেয়, হ্যাঁ, এই জায়গা যদি সত্যি আইস বেয়ারের বাসস্থান হয়ে থাকে তাহলে এটা আমাদের জন্য সুখবর। এর মানে আমাদের একমাত্র শত্রু এই মুহূর্তে আইস বেয়ার। তারা আইস এলফদের মতন বুদ্ধিমান নয়। পার্ক হেজিন মনে মনে
মনে ভাবে যদি এখানে অনেক আইস বেয়ার থাকে তাহলে এখানে অন্য শক্তিশালী মনস্টার উপস্থিতি থাকবে না। তখন পার্ক হে জিন জিনবোকে জবাব দিয়ে বলে, এ বিষয় তো আমি ভাবিনি। জিনবো আকাশের দিকে তাকিয়ে এসে বলে, কোনো চিন্তা করো না। এবং তারপর সে তার ইনভার্টারই খোলে, তার ভেতর থেকে কিছু গরম কাপড় সোয়েটার বের করে। সোয়েটার গুলো সবার হাতে দিয়ে বলে, এগুলো নাও, এগুলো সবাই পরে নাও। আর এই ঘটনা দেখে দলের সবাই হতবাক হয়ে যায়। আমাদের যতদূর মনে পড়ে একটা এস র্যাঙ্কের হান্টার 2টা বা 3টা আইটেম স্টোর করে রাখতে পারে না, কিন্তু তুমি এতগুলো জিনিস রেখে দিয়েছো। তবে যাই হোক, সবাই গরম সোয়েটার গুলো পরে নেয়, এমনকি জিনবো নিজেও পরে নেয়। তখন হানা জিনবোর দিকে তাকিয়ে বলে, আসলে তুমি কে জিনবো? জিনবো তখন তার দিকে এগিয়ে বলে, আমি সেই ব্যক্তি যে তোমাকে এখানে এনেছে। তোমাকে সুরক্ষিত রাখা আমার দায়িত্ব, আর এটার বিনিময়ে তুমি আমাকে কোনো প্রশ্ন করো না। এই একটা কথা আমি সবাইকে বলছি, দয়া করে কেউ আমাকে কোনো প্রশ্ন করো না। ঠিক তখনই সেখানে একটি বিশাল আইস বেয়ার উপস্থিত হয়। দলের সবাই আতঙ্কিত হয়ে যায় এবং লড়াই করার জন্য প্রস্তুতি নিতে থাকে। তখন জিনবো তাদেরকে থামিয়ে বলে, না, থামো। এরপরে জিনবো তার শক্তি প্রয়োগ করা শুরু করে। অন্যদিকে ডানজনের বাইরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে মিস্টার বেগও ডানজনের কাছে পৌঁছে গেছে। তিনি ডানজনের ভেতর প্রবেশ করার চেষ্টা করেন, কিন্তু ডানজনের গেটটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এর অর্থ এখন আর কেউ ডানজনের ভিতর প্রবেশ করতে পারবে না। মিস্টার বেগ বলেন, যদি তাদের ভাগ্য ভালো থাকে হয়তো কিছু এ র্যাঙ্ক হান্টার ও বি র্যাঙ্ক হান্টার বেঁচে ফিরতে পারবে। আমাদের কেবল মিস্টার কিমের উপর নির্ভর করতে হবে। তখন সার্ভেলেন্স টিমের একজন সদস্য তাকে জানায়, স্যার, সত্যি কথা বলতে গেলে অ্যাসল্ট টিমের সঙ্গে আরো 2জন হান্টার ভেতরে প্রবেশ করেছে। মিস্টার বেগ অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কে সেই 2জন ব্যক্তি? বলো। একজন হলো সু জিনবো। মিস্টার বেগ হতবাক হয়ে জিজ্ঞাসা করে, তার র্যাঙ্ক কি? সে ভয়ে ভয়ে উত্তর দেয়, স্যার, সে হলো ই র্যাঙ্কের, তবে তার শক্তি ই র্যাঙ্কের মতো নয়। সে রি-অ্যাওয়েকেন হয়েছে। মিস্টার বেগ আবারও জিজ্ঞাসা করেন, তুমি কি নিশ্চিত যে সে রি-অ্যাওয়েকেন হয়েছে? সার্ভেলেন্স সদস্য নীরব হয়ে যায়, যেটা দেখে মিস্টার বেগ বুঝতে পারেন যে সে নিশ্চিত নয়। ঠিক তখনই সেখানে হোয়াং ডং-সু উপস্থিত হয়। সে বলে, ও, এখানে হোয়াইট টাইগার গিল্ডের হান্টাররাও এসেছে। এখানের পরিস্থিতি কি? মিস্টার বেগ হোয়াং ডং-সুকে দেখে বলে, বাবা, আমি তো ভাবিনি যে আমরা আবার এভাবে দেখা করব। হোয়াং ডং-সু উত্তর দেয়, আমিও ভাবিনি, তবে আমি এখানে আমার কাজ করতে এসেছি। আর আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কিভাবে একটা ই র্যাঙ্কের হান্টারকে গেটের ভিতর প্রবেশ করার অনুমতি দিলে? বিশেষ করে সে তো তোমার দলের সদস্য নয়। মিস্টার বেগ অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কার কথা বলছো? হোয়াং ডং-সু বলে, আমি সু জিনবোর কথা বলছি। মিস্টার বেগ মনে মনে ভাবে, ও কিভাবে সু জিনবোর কথা জানে। এদিকে হোয়াং ডং-সু গেটের দিকে তাকিয়ে বলে, এই গেটটা নিশ্চয়ই অনেকক্ষণ খোলা রয়েছে, তবে এটা তো একটা লাল গেট। যাক, তাহলে সে হয়তো গেটের ভেতরেই মারা যাবে। এদিকে মিস্টার চুল হোয়াং ডং-সুর দিকে তাকিয়ে মনে মনে ভাবে, সু জিনবো, তুমি সত্যি ভাগ্যবান, এই গেটটি লাল গেটে রূপান্তরিত হয়েছে। এখন হোয়াং ডং-সু চাইলেও তোমার সাথে লড়াই করতে পারবে না, কিন্তু তুমি যদি এই গেট থেকে ফিরে আসতে পারো। তখন আমরা ডানজনের ভিতর দেখতে পাই জিনবো একের পর এক আইসবেরকে নির্মমভাবে পরাজিত করছে। দলের অন্যান্য সদস্যরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে যাচ্ছে। তারা মনে মনে ভাবছে, একজন ই র্যাঙ্কের হান্টার কিভাবে এত দ্রুততার সঙ্গে আইস বেয়ার গুলোকে পরাজিত করছে। জিনবো একের পর এক আইস বেয়ারকে পরাজিত করতে থাকে এবং প্রত্যেকটিকে পরাজিত করার বিনিময়ে সে লেভেল আপ করতে থাকে। জিনবো বলে, এটা একটা লাল গেট, তাই আমাকে প্রচুর পরিমাণ পয়েন্ট দেওয়া হচ্ছে আর আমার লেভেল দ্রুত গতির সঙ্গে বাড়ছে। এদিকে পার্ক হেজিন জিনবোর দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? এত কিছু কিভাবে করছো? কিন্তু জিনবো তার এই কথার কোনো উত্তর দেয় না। এরপর রাত হয়ে যায়। দল একটি টেন্ট স্থাপন করে সেখানে খাবার তৈরি করে এবং একসঙ্গে সবাই খেতে বসে, কিন্তু জিনবো সেখানে ছিল না। দলের বাকি 3জন সদস্য নিজেদের ভিতরে কথা বলতে থাকে। তাদের মধ্যে একজন বলে, তুমি কি দেখেছো কিভাবে সে আইস বেয়ার গুলোকে আক্রমণ করছিল এবং পরপর মেরে ফেলছিল? সে তো একেবারে অন্যরকম। কে সে? অন্য একজন বলে, আমি কিছুই বুঝতে পারছি না। সে কি আদৌ মানুষ নাকি অন্য কোনো জগৎ থেকে এসেছে? তারা নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে
যেতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই জিনবোকে, সে তার সমস্ত শ্যাডো সোলজার এবং ইংগিসকে সামেন করে। জিনবো তাদের উদ্দেশ্য বলে, এটা তোমাদের প্রথম লড়াই, আমি আশা করি তোমরা সবাই প্রস্তুত। এরপর সে তার শ্যাডো সোলজারদের নির্দেশ দেয় সব মনস্টারকে মেরে ফেলার জন্য। এরপরেই শ্যাডো সোলজার গুলো লড়াই করতে শুরু করে। আইস বেয়ার এবং শ্যাডো সোলজারদের ক্ষমতা সমানে সমানে ছিল। আইস বেয়ারের সঙ্গে অনেক শ্যাডো সোলজারও মারা যাচ্ছিল, কিন্তু তারা রিভাইভ হচ্ছিল। এরপর সেখানে আইস বেয়ারদের লিডার চলে আসে। বস তার সামনে যে শ্যাডো সোলজার পাচ্ছিল তাকে মেরে ফেলছিল। জিনবো এটা দেখে বলে, বেশ মজার ব্যাপার তো। তারপর জিনবো ইংগিসকে উদ্দেশ্য করে বলে, ইংগিস এখন তোমার সময়। ইংগিস তখন বস আইস বেয়ারের সাথে লড়াই করা শুরু করে। প্রথমে ইংগিস বেশ সমস্যায় পড়ে। বসের আক্রমণ তার শক্তি অনেক বেশি ছিল, কিন্তু ইংগিস ধীরে ধীরে লড়াই চালিয়ে যেতে থাকে। শেষমেশ ইংগিস তার তলোয়ার বের করে ব্যবহার করে এবং ইংগিস তলোয়ার ব্যবহার করে আইস বেয়ারকে পরাজিত করে। পরাজিত হয়ে যাওয়ার পরেও আইস বেয়ার আরেকবার শেষ চেষ্টা করে, তখন ইংগিস তার মাথা কেটে ফেলে। জিনবো ইংগিসের দিকে তাকিয়ে বলে, যদি ইংগিস তলোয়ার সহকারে আমার সাথে লড়াই করে তাহলে আমাদের শক্তি সমান হবে, হয়তোবা ইংগিসের একটু বেশিও হতে পারে। এরপর জিনবো ইংগিসের কাঁধে হাত রেখে বলে, দারুণ কাজ করেছো, খুব ভালো হয়েছে। অন্যদিকে এ র্যাঙ্কের হান্টার কিমের অবস্থা ভয়াবহ। তার দলের বাকি সদস্যদের একের পর এক আইস বেয়ারের হাতে মারা যেতে দেখে কিম অনেক আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেক ভয় পায়। সে বলে, এটা অসম্ভব, আমি তো হোয়াইট হান্টার গিল্ডের এলিট মেম্বার হতে যাচ্ছি। তার সামনে থাকা একটি সদস্যকে তার সামনেই মেরে ফেলে। এই দৃশ্য দেখে কিম পুরোপুরিভাবে ভেঙে পড়ে। ভয়ে সে চিৎকার করে ওঠে। আর সে যখন পালিয়ে যাচ্ছিল তখন আমরা দেখতে পারি আইস এলফদের বস তার পেছনে আছে।